বেঙ্গল বার্তা চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে দেব এখনকার বাছাই করা সংবাদ। প্রথমেই হেডলাইন্স। ভুয়ো ব্যাংক সাইটে ক্লিক করতে উধাও 1 লক্ষ টাকা। কলকাতায় জামতারা চক্র ফাঁস, গ্রেপ্তার 4 জন। ধস নামল পার্ক স্ট্রিটে, রাস্তার মাঝে বিশাল গর্ত, অল্পের জন্য এড়ানো গেল বড় দুর্ঘটনা। দুদিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি। 30 থেকে 31 জুলাই শহরের একাধিক রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল। মাঝরণিতে যুবকের রহস্য মৃত্যু, পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধার ফ্ল্যাট থেকে। কেষ্টপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের, কাজের জন্যই গ্রামের বাড়ি ছেড়ে থাকতেন কলকাতায়। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। ভুয়ো ব্যাংকের ওয়েবসাইট খুলে প্রতারণার জাল বিস্তার করেছিল এক চক্র। সেই ফাঁদে পড়ে কলকাতার গার্ডেন রিচ এলাকার বাসিন্দা এক যুবক হারান 1 লক্ষ টাকারও বেশি। ঘটনায় তদন্তে নেমে কলকাতা থেকে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের যোগসূত্র রয়েছে প্রতারণার আতুরঘর বলে পরিচিত ঝাড়খণ্ডের জামতারার সঙ্গেও। 32 বয়সী সন্দীপ কুমার আগরওয়াল নামে ওই যুবক 18 জুলাই গার্ডেন রিচ থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, 11 জুলাই একটি ভুয়ো অ্যাক্সিস ব্যাংক সাইটে প্রতারকদের ফাঁদে পড়েন তিনি। সেই সাইটে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করলে অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ব্যাংক ম্যানেজার বলে পরিচয় দেয়। পরে সে হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠায় এবং অভিযোগ জানানোর জন্য তা ক্লিক করতে বলেন। অভিযোগ, সন্দীপ লিঙ্কে ক্লিক করতেই তার ফোন হ্যাক হয়ে যায় এবং একাধিক লেনদেনের মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে মোট 1,18,410 টাকা তুলে নেওয়া হয়। মামলার গুরুত্ব বুঝে বিশেষজ্ঞদের একটি দল গঠন করা হয়। মামলার গুরুত্ব বুঝে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়, যার নেতৃত্ব ছিলেন অতিরিক্ত ডেপুটি কমিশনার মেহতাব আলম এবং গার্ডেন রিচ থানার অতিরিক্ত ওসি নাদিম আক্তার। তদন্তে জানা যায়, প্রতারকরা হাতানো টাকা দিয়ে দামি বৈদ্যুতিন সামগ্রী কিনে সেগুলি কলকাতার বাজারে বিক্রি করত। অভিযুক্তদের একটি অংশ সক্রিয় ছিল জামতারাতেও। শনিবার রাতে শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়ে পুলিশ 4 অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন মোহাম্মদ আরিফ খান, বয়স 26, রাজা হাতি, বয়স 28, মোহাম্মদ আহসান আলী, বয়স 21 এবং বিকাশ কুমার, বয়স। প্রথমে 3 জন কলকাতার বাসিন্দা এবং লেকটাউন এলাকা থেকে গ্রেপ্তার হন। বিকাশ ঝাড়খণ্ডের দুমকার বাসিন্দা, ধরা পড়েন পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 39টি মোবাইল ফোন, 8টি পাওয়ার ব্যাংক, সিল করা 3টি ঘড়ি, একটি ট্যাব, 2টি ব্লুটুথ স্পিকার, একটি হেডফোন, একটি স্কুটি এবং প্রায় 2.5 লক্ষ টাকা নগদ। বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য আনুমানিক 15 থেকে 17 লক্ষ টাকা। ধৃতদের রবিবার আদালতে তোলা হয়। পুলিশ খতিয়ে দেখছে এই প্রতারণা চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং টাকা লেনদেনের সঠিক পদ্ধতি কি ছিল। কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা পার্ক স্ট্রিটে একেবারে মরির মাথায় হঠাৎ ধসে পড়ল রাস্তার একাংশ। শনিবার রাত 9টা নাগাদ অ্যালেন পার্কের সিগন্যালের কাছে আচমকাই বড়সড় একটি গর্ত তৈরি হয় রাস্তার মাঝে, এমন একটি জায়গায় যেখানে প্রতিনিয়ত অসংখ্য গাড়ি চলাচল করে। সেখানে হঠাৎ ধস নামায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, ধসের সময় রাস্তার ভিড় কম ছিল, গাড়ি চলাচল তেমন ছিল না। দূর থেকে আসা গাড়ির চালকরা আগেই সতর্ক হয়ে গিয়েছিলেন বলেই বড় দুর্ঘটনা ঘটেনি। অনেকে বলেছেন, শনিবার হাওয়ায় এবং রাতের সময় ওই রাস্তা ফাঁকা থাকায় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। আবার পড়ছি। অনেকে বলেছেন, শনিবার হাওয়ায় এবং রাতের সময় ওই রাস্তা ফাঁকা থাকায় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। খবর পেয়ে কলকাতার পৌরসভার 2 আধিকারিক দ্রুত ঘটনাস্থলে যান। তারা এলাকা ঘুরে ধসের পরিমাণ ও বিপদ কতটা তা খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও ওই জায়গায় একইভাবে ছোটখাটো গর্ত দেখা গিয়েছিল। তখন সাময়িকভাবে রাস্তা মেরামতি করা হলেও এবার ফের ধসে পড়েছে সেই জায়গা। কলকাতার নানা রাস্তায় বর্ষার সময় এমন ধস নতুন নয়। বেহালা, বাইপাস, কাশীপুর, গড়িয়া শহরের অনেক অংশেই দেখা যায় রাস্তার পিচ উঠে যাওয়া বা গর্ত তৈরি হওয়ার ছবি। এবার সেই তালিকায় যোগ হলো পার্ক স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ এলাকা। কলকাতার মেয়র ফেরহাদ হাকিম কিছুদিন আগেই বলেছিলেন, এই শহরের অনেক রাস্তার নিচে গঙ্গার নরম মাটি রয়েছে, তাই বৃষ্টি হলে সেগুলো ধসে পড়ে। আবার টানা বৃষ্টি হলে রাস্তার কাজও করা যায় না। তিনি আরও জানিয়েছিলেন, টানা 5 দিন রোদ পেলে শহরের সব রাস্তাই মেরামত করা হবে। চলতি মাসের শেষে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী 30 ও 31 জুলাই কলকাতা ও নদিয়া জেলার বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। রাষ্ট্রপতির সফরের কারণে ওই দুদিনে শহরের একাধিক রাস্তায় সব ধরনের যানবাহন, বিশেষ করে পণ্যবাহী গাড়ির চলাচল বন্ধ থাকবে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করল কলকাতা ট্রাফিক পুলিশ। ট্রাফিক ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ কমিশনার মনোজ বর্মা।
30 ও 31 জুলাই কখন কোন কোন রাস্তায় গাড়ি চলবে না তা দেখে নিন এক নজরে। সিথি ক্রসিং, বিটি রোড, টালা ব্রিজ, বিধান সরণি, শ্যামবাজার মোড়, ভূপেন বসু অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ, সিআর অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, বিবাদীবাগ পূর্ব দিক, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, গভর্নমেন্ট প্লেস, আর অ্যাভিনিউ। 30 জুলাই বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত এই রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 31 জুলাই সকাল 8:30 থেকে দুপুর 1টা পর্যন্ত আর অ্যাভিনিউ, রেড রোড, সকাল 8:30 থেকে দুপুর 1টা পর্যন্ত আর অ্যাভিনিউ, রেড রোড, JON আইল্যান্ড, খিদিরপুর, ক্যাসুরিনা অ্যাভিনিউ, হসপিটাল রোড পূর্ব দিক, এজিসি বসু উড়ালপুল, মা উড়ালপুল, EM বাইপাস, হাটকো ক্রসিং, দুর্গাপুর ব্রিজে সব রকমের গাড়ি চলাচল বন্ধ থাকবে। এছাড়াও 30 জুলাই সকাল 6:30 থেকে 31 জুলাই রাত 10টা পর্যন্ত রাজভবন ও আশেপাশের এলাকায় কোনো বড় গাড়ি বা পণ্যবাহী গাড়ি ঢুকতে পারবে না। প্রয়োজনে বিকল্প রুট থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। পাশাপাশি যারা শহরে গাড়ি চালান তাদের এই দুদিন খুব সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। নিষিদ্ধ সময় বা রুটে গাড়ি চালালে জরিমানা ও আইনি জটিলতায় পড়তে হতে পারে বলে সতর্কতা করেছে পুলিশ। বুধবার 30 জুলাই দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা আসবেন রাষ্ট্রপতি। সেখান থেকে আকাশপথেই কল্যাণী রওনা দেবেন। কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে চলে যাবেন দক্ষিণেশ্বর মন্দির। কলকাতায় রাজভবনে রাত্রিবাস করবেন। 30 জুলাই সকালে একটি বিশেষ বৈঠক রয়েছে তার। ওই দিন দুপুরে রওনা দেবেন ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। দক্ষিণ কলকাতার বাসজনিতে একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হলো পচা গলা দেহ। মৃত যুবকের নাম সুব্রত দে, বয়স 37। আসানসোলের বাসিন্দা সুব্রত বেশ কয়েক মাস আগে বাসজনির নিরঞ্জন পল্লীতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান বেশ কিছুদিন আগেই মৃত্যু হয়েছে তার। তবে আত্মহত্যা না অন্য কিছু তা ঘিরে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের অভিযোগ, গত দুদিন ধরে ওই ফ্ল্যাট থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব না দিলেও মঙ্গলবার দুর্গন্ধ অসহ্য হয়ে ওঠে। প্রতিবেশীরা দেখেন ফ্ল্যাটের একটি জানলায় প্রচুর মাছি ঘুরছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দরজা ভেঙে দেখে ছাদ থেকে ঝুলছে যুবকের দেহ। ততক্ষণে শরীর পচে গিয়েছে। সুব্রত একাই থাকতেন, কারোর সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না বলেই জানিয়েছেন প্রতিবেশীরা। তার পরিবার বা কোনো পরিচিতকে এলাকায় আসতে দেখা যায়নি বলে জানিয়েছেন বাড়ির মালিক। জানা গেছে শেয়ার বাজারের কাজ করতেন মৃত যুবক। তবে কোনো আর্থিক সমস্যার কারণে তিনি মানসিক চাপে ছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্যে নেওয়া হতে পারে মৃত্যু আদৌ আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো চক্রান্ত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শহরে ফের বেপরোয়া গতির বলি তরুণ প্রাণ। শনিবার দুপুরে কৃষ্ণপুর ভিআইপি রোডে দ্রুত গতির একটি বাসের ধাক্কায় মৃত্যু হয় ডেলিভারি বয়ের। ঘটনার পরে স্থানীয়রা দিনের পর দিন গাড়ির বেপরোয়া গতি নিয়ে ক্ষোভ উগরে দেন। এলাকা জুড়ে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম অমিত মান্না। তিনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। কলকাতায় ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন। এদিন দুপুরে বাইকে করে কাজে বেরিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কৃষ্ণপুর মোড়ে পৌঁছানোর সময় আচমকা বাগুইয়াটির দিক থেকে আসা 211 নম্বরের রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। প্রচন্ড জোরে ধাক্কা লাগায় অমিত রাস্তায় ছিটকে পড়ে যান। মুহূর্তের মধ্যে বাসের চাকায় পিষ্ট হন তিনি। আশেপাশে থাকা মানুষজন ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ ছুটে আসেন ঘটনাস্থলে। অমিতকে দ্রুত উদ্ধার করে ভিআইপি রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা জানান অনেক আগেই মৃত্যু হয়েছে তার। পরে পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও কন্ডাক্টর এখনো পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিধাননগর ট্রাফিক গার্ড। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, শহরে দিনের পর দিন বাস ও অন্যান্য যানবাহনের বেপরোয়া গতি বন্ধ করা যাচ্ছে না। পুলিশ ও প্রশাসনের তরফে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও চালকদের আচরণে কোনো পরিবর্তন আসছে না বলেই দাবি স্থানীয়দের।